স্টুডেন্টস, আজকে দশম শ্রেণীর একটা পড়া পড়বো। তোমাদের দশম শ্রেণী অলরেডি আমি অনেক পড়া পড়িয়ে দিয়েছি আমাদের চ্যানেলে, ডিবি কোচিং এই চ্যানেলটা আসবে, দেখবে। আর যারা সাবস্ক্রাইব করেনি করে নেবে। এই পড়াগুলো শোনো, এই পড়াগুলো একটু মন দিয়ে শুনতে হবে, তাহলেই তোমরা এই প্রশ্ন থেকে যত কিছু করতে পারবে। দেখো, সাজেশন আমি পরে দিয়ে দেবো, কিন্তু সাজেশনটা মেইন না, আসলে পড়াগুলো বুঝতে পারাটা খুব জরুরি। সাজেশন করে হয়তো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে, কিন্তু ভবিষ্যতে চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু উত্তর দিতে পারবে না। তা সাজেশনটা মেইন না। হ্যাঁ, শুধু সাজেশনের পিছনে না ছুটে পড়াগুলো ভালো করে বোঝো, তাহলেই ভালো হবে। দেখো, আজকে পড়াবো রাজশেখর বসুর একটা তোমাদের প্রবন্ধ আছে। তোমাদের প্রবন্ধটার নাম হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসু। তাহলে রাজশেখর বসু সম্পর্কে আগে একটু জেনে না, তোমাদের বইতেই আছে, দেখবে। রাজশেখর বসু 1880 খ্রিস্টাব্দে জন্ম, 1960 খ্রিস্টাব্দের মতো জন্ম নদিয়া জেলার বীরনগরে। পিতা দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু দ্বারভাঙ্গা রাজ এস্টেটের ম্যানেজার ছিলেন। বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামে রসরচনার জন্য রাজশেখর বসু চিরস্মরণীয়। এটা কিন্তু চাকরি পরীক্ষা আসে, পরশুরামকে, হ্যাঁ, ছদ্মনাম আর কি, ছদ্মনাম হিসেবে আসে। পরশুরামের কাজ ছদ্মনাম রাজশেখর বসু। গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন প্রভৃতি রসরচনা তিনি অনন্য স্রষ্টা। তার লেখা প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে লঘুগুরু, বিচিন্তা, ভারতের খনিজ, কুটিরশিল্প ইত্যাদি। 1937 খ্রিস্টাব্দে তার অবিস্মরণীয় কীর্তি চলন্তিকা বাংলা অভিধান প্রকাশিত হয়। তিনি বাল্মীকি রামায়ণ, মহাভারত, মেঘদূত, হিতোপদেশের গল্প অনুবাদ করেন। তিনি রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার লাভ করেন এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় 1957 ও 1958 খ্রিস্টাব্দে তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন। এবার এই যেটা আমরা পড়বো, এর উৎসটা শোনো। রাজশেখর বসু স্বনামে লিখিত একটি বিখ্যাত বিজ্ঞানমূলক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিচিত্র। দেখো, স্বনামে লিখিত, ছদ্মনামে নামে, স্বনামে লিখেছেন এটা। প্রবন্ধ গ্রন্থ বিচিন্তা 1945 খ্রিস্টাব্দ আর বাংলা হচ্ছে 1362 বঙ্গাব্দ। এই প্রবন্ধ গ্রন্থের দ্বিতীয় সংস্করণের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো বাংলা ভাষা বিজ্ঞান। এই প্রবন্ধটা একটু বুঝতে গেলে তোমাকে বিষয় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, নামকরণ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আগে সেগুলো শোনো, তারপরে পড়াটা পড়াবো। বিষয় সংকেত দেখো, রাজশেখর বসু তার বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বাংলা ভাষায় কিভাবে বিজ্ঞান রচিত হয়, তাতে কি কি ভাষাগত বাধা থাকে এবং সেই বাধা থেকে উত্তরণের উপায় আলোচনা প্রসঙ্গে এক সুগভীর চিন্তিত মনের পরিচয় দিয়েছেন। কি বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে কি অসুবিধা না অসুবিধা সেসব বিষয়ে এবং সেই সমস্যাকে কাটিয়ে ওঠার বিষয়ে তিনি তার মতামত দিয়েছেন। তিনি দেখেছেন বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থের পাঠক মূলত দুই শ্রেণীর। এক শ্রেণীর ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অপর শ্রেণী ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে। প্রথম শ্রেণীর পাঠক জেব্রা, মোটর, আয়োডিনের মতো কয়েকটি ইংরেজি পারিভাষিক শব্দ জানে, কিছু পারিভাষিক শব্দ তারা শিখেছে। পারিভাষিক মানে পরিভাষা সম্বন্ধে কিছু ইংরেজি বাংলা এগুলো শিখেছে, তবে এতে ইংরেজির প্রভাব থেকে মুক্ত। ফলে বাংলা লেখা যে কোনো প্রতীকবাক্য এদের বোধগম্য হয়। তবে সরকার দিনে দিনে রাজকাজে যেভাবে দেশি পরিভাষায় ব্যবহার করছেন, তাতে এদের আবার নতুন করে শিখতে হচ্ছে। প্রথম শ্রেণীর পাঠকদের পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে বেশি চেষ্টা করতে হয় না। পাশ্চাত্য আমরা প্রাচ্য দেশ, পাশ্চাত্য শিক্ষা দীক্ষা যারা উন্নত পাশ্চাত্য পশ্চিমের দেশগুলি সম্পর্কে, সেইগুলো সম্পর্কে বলছে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠককে পাশ্চাত্য পাঠকের তুলনায় একটু বেশি চেষ্টা করতে হয়। কিরকম? প্রাবন্ধিক দেখেছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নানা বাধা রয়েছে। পারিভাষিক শব্দের অভাব তার মধ্যে একটি। 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়ে পরিভাষা সমিতি গঠন করে একটি সংকলন রচনা করলো, তা তত বড় নয়, তাতে আরো শব্দের প্রয়োজন আছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিধান দিয়েছে, আমি বিষয়ে বলেছি আর কি, যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। যেমন ম্যালভাসি, ফান, আর্থ্রোপোডা, ইনসেক্ট ইত্যাদি। আমরা ইংরেজিতে কিন্তু এগুলো ইংরেজি আর বাংলা দুটোই সমান। আমাদের ভাষায় ইংরেজি বহু জিনিস চলে এসছে। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাবন্ধিক মনে করেন জনসাধারণের জন্য যারা বিজ্ঞান লেখেন তাদের উচিত বয়স্কদের জন্য লেখা বিজ্ঞানও প্রাথমিক বিজ্ঞানের মতো করে লেখা, মানে সরলভাবে আর কি। তবে সময় অতিবাহিত হলে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে। আবার অনেক ক্ষেত্রে রচনার ভাষা আড়ষ্ট, অনুবাদ ইংরেজির আক্ষরিক হয়ে যায়। এই দোষ যাতে না ঘটে সেদিকেও লেখকদের সজাগ দৃষ্টি দেওয়া উচিত, না হলে রচনা উৎকট হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে উদ্ভট একটা অস্বাভাবিক জিনিস হয়ে দাঁড়াবে, মানে যা বলতে আছে তা কিছু বুঝে যাবে না। আবার যারা ইংরেজিতে ভাবেন বা যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন, তাদের রচনা উৎকট হয়। কেমন? দেখো, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ।
এটা হুবহু বাংলা করলে কি হবে, পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতিবিদ। মানে এটা তো হয় না, আসলে এটা তো বলতে যাচ্ছে না। এরকম হুবহু নকল না করে যে লেখা যেতে পারে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, হ্যাঁ, এইটা হচ্ছে এর কথা। কিন্তু আমরা হুবহু বাংলা করে একটা উদ্ভট বাংলা করলাম, উৎকট হলো আর কি। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ ঠিক হয়। এ ধারণা সম্পূর্ণ ঠিক নয়, কারণ পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ শক্তির কথা বলেছেন তা হলো অবিদ্যা, লক্ষণ ও ব্যঞ্জনা। এগুলি বৈজ্ঞানিক সাহিত্য রচনায় যত কম থাকে তত ভালো, কারণ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এ ধরনের উক্তি কাব্যের উপযুক্ত, বিজ্ঞানের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সর্বদা হবে অত্যন্ত সহজ সরল ও স্পষ্ট। দেখো, হিমালয় পৃথিবীর মানদণ্ড কোনোদিন হয়? ওটা কি স্কেল যে মানদণ্ড করবো? ঠিক আছে, এটা সাহিত্যে চলে, ভাবের জগতে চলে, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এটা চলে না। বিজ্ঞান চাই সুস্পষ্ট নির্দিষ্ট জ্ঞান। অল্প বিদ্যা ভয়ঙ্করী ব্যাপারটিও সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। তাই সম্পাদকের উচিত ভবিষ্যৎ লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রসারণের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী কারা? যারা কিছুই জানে না অথচ বিশাল কিছু চেষ্টা করে দিচ্ছে, অল্প জ্ঞান কিন্তু বিশাল ব্যাপার, এইটাই অল্প বিদ্যা ভয়ঙ্করী। নামকরণ দেখো, শিল্প সাহিত্যে নামকরণ স্রষ্টার অভিপ্রায়ের প্রকাশক। মানে কি বলতে চাচ্ছে, নামকরণ একদিকে পাঠকের মনে রচনা সম্পর্কিত প্রাক পটভূমি তৈরি করে ও রচনা বিষয় সম্পর্কে ইঙ্গিত বহন করে, অন্যদিকে তা আভাসিত করে স্রষ্টার মানুষলোক। মানে কি বলতে চাচ্ছেন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির বিষয়ধর্মী নামকরণ কতটা সার্থক হয়েছে সেটা আলোচনা করে দেখা যেতে পারে। রচনার মর্মকথা কি? প্রবন্ধে প্রাবন্ধিক যুক্তিপূর্ণ ও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধের রচনার সমস্যাগুলোকে। আন্তরিক নিবিড় পর্যবেক্ষণে সেই সমস্যাগুলোর সমাধান সূত্র খোঁজার প্রচেষ্টা করেছেন তিনি। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধে পাঠকের চরিত্র বৈশিষ্ট্য, পাঠের ভাষা বাংলা হওয়ার সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়কে প্রবন্ধ ব্যক্ত করে বলা হয়েছে। বাংলায় পারিভাষিক শব্দের অভাবকে প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধা বলে শনাক্ত করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের বিজ্ঞান পাঠকদের বৈজ্ঞানিক জ্ঞানের পার্থক্য বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনা ও বিজ্ঞান চর্চার অন্যতম প্রতিবন্ধকতা। এছাড়া বিজ্ঞান আলোচনার রচনা পদ্ধতিতে যথার্থ দক্ষ লেখকের অভাবও বিষয়টি তার নজরে এড়ায়নি। একই সঙ্গে বাংলা ভাষায় হুবহু অনুবাদ রচনাকে কিভাবে উৎকট করে তোলে সে বিষয়ে প্রবন্ধ আলোচনা করা হয়। সমস্যা উল্লেখের সঙ্গে সঙ্গে প্রাবন্ধিক বিশ্লেষণী দৃষ্টিতে খুঁজেছেন সমস্যার সমাধান সূত্র। ফলে প্রবন্ধটি হয়ে উঠেছে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনার সৃজন, নির্মাণ ও প্রসার বিষয়ক এক মনজ্ঞ লিখন। বাংলা ভাষায় বিজ্ঞান নামকরণটিকে তাই প্রসারিত অর্থে গ্রহণ করলে এই প্রবন্ধ সার্থকনামা। এবার এটা পড়া যেতে পারে। দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান রাজসকল বসু জগৎ। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধে লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে না বলাই যাবে, অল্প অল্প মানে জানেই না আর কি। অল্প বয়স্ক ছেলেমেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। ছোট মানুষ তারা কম জানে, বা যারা অল্প শিক্ষিত বয়স্ক হয়ে গেছে কিন্তু শিক্ষিত অল্প, বেশি লেখাপড়া শেখেনি, তারা কম জানে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। যারা ইংরেজি জানে এবং তারা ইংরেজি ভাষায় বিজ্ঞান পড়েছে, পড়াশোনা করতে গেলে বিজ্ঞান পড়তেই হয়। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, মানে যারা ছোট আর যারা লেখাপড়া শেখেনি, অল্প শিক্ষিত বয়স্ক লোক। গুটিকতক ইংরেজি পারিভাষিক মানে পরিভাষা সম্বন্ধীয় শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, এগুলো লেখাপড়া না জানলেও লোক এগুলো জানে। টাইফয়েড, আয়োডিন, মোটর, প্রোটন, জেব্রা, এগুলো লেখাপড়া জানুক আর না জানুক এগুলো শিখে যায়। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়। হ্যাঁ, এটা লেখাপড়া জানা লাগে না, এগুলো ব্যক্তিগত একটা প্রাথমিক নলেজ থেকে, মানে কমন সেন্স থেকে শিখে যায়। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। লাউ, কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল, এগুলো দেখেছে, প্রকৃতিতে দেখছে, এতে পড়ার যারা দরকার নেই, এমনি জানা যায়। এইরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। মানে সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তো ওইভাবে জানা যাবে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, লেখককে আর কি। এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তারা বুঝতে পারবে না আর কি, তার মানেও স্পষ্ট হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করে একটু শক্ত, মানে অন্য ধরনের পোশাক যারা পড়েছে ধুতি তারা কি করে পড়বে।
আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যের দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। রাজকার্যে চালাচ্ছেন মানে শিখতে হচ্ছে, নতুন করে শিখতেই হবে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীদের চেয়ে তাদের বেশি চেষ্টা করতে হয় না, কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। পাশ্চাত্য যারা তারা কেন পারে ভালো, কারণ ওদের দেশের ইংলিশ ওদের মাতৃভাষা, ওদের কাছ থেকে আমরা বিজ্ঞান বিষয়ে বিভিন্ন গ্রন্থ সব ইংলিশ, যারা উঁচু ক্লাসে যখন পড়বে তখন দেখবে সমস্ত বই ইংরেজিতে ছাপা হয়, তাহলে আমাদের ইংরেজি জানতেই হয় বাধ্য হয়ে। আমাদের যদি বাংলা ভাষায় এগুলো বইটা ছাপা হতো, বাংলা ভাষায় আমরা এটা যদি পেতাম, তাহলে আমাদের পক্ষে এত কষ্ট করতে হতো না। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা বাধা আছে। এরকম বাধা, নানা রকম বাধা। বাংলায় পারিভাষিক শব্দ প্রচুর নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন, যে বাংলা ভাষায় পরিভাষা দরকার, নাহলে বাংলা বোঝা যাচ্ছে না। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন, সবাই একসাথে না করে আলাদা আলাদা, তাহলে প্রচুর হয়ে যাচ্ছিল, তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। কেন একই জিনিসের বিভিন্ন জন বিভিন্ন নাম দিচ্ছে, একসাথে করলে ভালো হতো। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ মানে যিনি ভাষা জানেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। মানে একযোগে যেহেতু কাজ করেছে, তাহলে আলাদা আলাদা সংজ্ঞা তারা দেয়নি, একসাথে এই সংজ্ঞাটা নির্ধারিত হয়েছে এবং তাদের সহজ হয়েছে। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংকলন খুব বড় নয়, আরো শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। কিভাবে? যতদিন উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। মানে আমরা ইংরেজি শব্দ বাংলা বানানটা করে একই, ইংলিশও যা বাংলাও তাই একই রকম চলবে আর কি। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। যেমন অক্সিজেন, ইংলিশেও অক্সিজেন অক্সিজেন, আমরা বাংলায় লিখছি অক্সিজেন, ঠিক আছে। প্যারাডাইক্লোরোবেনজিন, ইংলিশেও তাই, বাংলায়ও আমরা সেই একই লিখছি। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক মানে ইন্টারন্যাশনাল, সার্বজাতিক আমরা বুঝতে কষ্ট, অথচ ইন্টারন্যাশনাল আমাদের কাছে বেশি পরিচিত নামও বাংলায় চালানো যেতে পারে। যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্ট, এগুলো আমরা বিজ্ঞান পড়ে এই শব্দটাই পাই, বাংলায়ও এটা পাই। এর বাংলা করতে যাওয়ার কোনো অর্থ নেই, এটাই বাংলা। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এবার দেখো একই কথা, হ্যাঁ, ওদের দেশে শিক্ষা দীক্ষায় ওরা উন্নত, তাহলে ওদের কাছে তো বৈজ্ঞানিক ভাষা ওরা অনেক উন্নত এই বিষয়ে। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। কিরকম? ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণতা সহজেই বোঝে, কারণ ওদের দেশের লেখাপড়া উন্নত, তাহলে সবাই বোঝে। কিন্তু আমাদের দেশে শিক্ষিত হার কম। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। যখন এখানে বিজ্ঞান সাহিত্য কখন হয়? যখন বৈজ্ঞানিক আরো এখানে বিভিন্ন ভাষা রচিত হবে, এখানকার শিক্ষা দীক্ষা উন্নত হবে। তখন বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তার মানে তারা ইংলিশে শিখেছে, হ্যাঁ, উঁচু ক্লাসে ইংরেজিতে বই পড়েছে, সেইটার আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করেন, তাতে তো বোঝা মুশকিল। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি তা বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। মানে ইংরেজি একটা শব্দ যেরকম বললে যতটা ব্যাপ্তি সেরকম বাংলায় তাই হতে হবে, কিন্তু এটা হয় না। এর জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরেজি সেন্সিটিভ শব্দের নানা অর্থ চলে, যেমন সেন্সিটিভ পার্সন, উন্ড, প্লান্ট, ব্যালান্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদের বিভিন্ন শব্দ প্রয়োগ করা হয়েছে, যেমন অভিমানী, ব্যথাপমন। দেখো সেন্সিটিভের যদি অভিচয় নিই, আমরা সেন্সিটিভ ভালো বুঝি, অভিমানী ভালো বুঝি না কিন্তু। উত্তেজি, সুবেদী, সুগ্রাহী, হ্যাঁ। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট। এটা কেমন লাগছে? সেন্সিটাইজড পেপার,
তার অনুবাদ হচ্ছে স্পর্শকাতর কাগজ। অতি উৎকট হচ্ছে মানে একটা উদ্ভট ঠেকছে, কিন্তু তাও কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। সেন্সিটাইজ পেপার যদি স্পর্শকাতর কাগজ না লেখা হয় সুগ্রাহী কাগজ, তাহলে ঠিক হয়। সেটা না করে হুবহু অনুবাদ করছে আর কি। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। আমরা বলেছি আমরা কেউ কিন্তু ইংরেজ না, আমরা ইংরেজিটা বাংলায় বুঝি, সেরকম আর কি। তারা কি করেন, ইংরেজিতে ভাবেন আর কি, তাদের যে বক্তব্য কি লিখবে সেটা ইংরেজিতে ভাবে আর তার অনুবাদ বাংলা করার চেষ্টা করেন। এতে রচনা আরো উৎকট হয়, এতে রচনা উৎকট হয়। যেমন অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থা তো পৌঁছেনি, কিছুই বোঝা গেল না। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, মানে এটাতে কিছু বোঝা যাবে না। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, মানে সে বিষয়ে আমরা এখনো বিশাল কিছু পড়েই পারিনি, সেটা হচ্ছে মূল কথা। সেটা না বলে উদ্ভট হচ্ছে when sulfur burns in air the nitrogen does not take part in the reaction। গন্ধক যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম মাছি মারা নকল না করে, মাছি মারা নকল বলছে হুবহু নকলের কথা বলছেন, না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন ধারা লিখলে বাংলা ভাষা বজায় থাকে। এটা তো আমরা বুঝতে পারলাম জিনিসটা সহজে। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডী বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শির দ্বারা নেই। আমরা সাদাও বুঝবো শির দ্বারা নেই মানে অমেরুদণ্ড। কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছু মাত্র সহজ হয় না। আলোক তরঙ্গ আলোর কাঁপন নাচন এগুলো বোঝা যাবে না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পরিভাষিক শব্দটি দিলেই চলে। একবার দেওয়া, কিন্তু বারবার দেওয়ার দরকার নেই। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা লক্ষণ ও ব্যঞ্জন। এই অভিধা লক্ষণ ও ব্যঞ্জন একটু শোনো। অভিধাটা কি? এই প্রথমে ত্রিবিধ, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা বলতে শব্দের ত্রিবিধ ধারা হলো অভিধা লক্ষণ ও ব্যঞ্জন। এবার অভিধা কি? শব্দের আবিধানিক অর্থ বা মুখ্য অর্থ বা বাচ্যার্থকে অভিধা বলে। যেমন অরণ্য শব্দের আবিধানিক অর্থ হলো বন, হলো অভিধা। লক্ষণ ও ব্যঞ্জনা কি? শব্দের অভিধানগত অর্থের অতিরিক্ত যে অর্থ প্রকাশ পায় তা হলো লক্ষণা। যেমন দেশের লজ্জা, এখানে দেশ অর্থে রাষ্ট্র নয়, দেশবাসী। আর অভিধা ও লক্ষণা অর্থের অতিরিক্ত একটি নতুন অর্থের দোত্তনা সৃষ্টি হলে তা হয় ব্যঞ্জনা। যেমন অরণ্যের রোদন, এর ব্যঞ্জনার্থ হচ্ছে নিষ্ফল খেদ বা নিষ্ফল আবেদন। অকারণে আবেদন, কারণ অরণ্যের রোদন করলে কোনো কাজ হবে না আর কি। তাহলে দেখো, প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, কোনটা? অভিধা। যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান। কিন্তু দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসী। অরণ্যের আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্য রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত, যেটা বলছিলাম। সাধারণ সাহিত্যের লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের স্বার্থপ্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করা উচিত। এদের লেখক কি কি ভালো হয় সেটা বিষয়ে বলছেন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত, ভূগোলের নয়। ভূগোলতে এটা হবে কি? বৈজ্ঞানিক এটা হিমালয় কি স্কেল? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধীতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, অল্পবিদ্যা ভয়ঙ্কর। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। এটা কিছুই জানে না, তারা বিজ্ঞান লিখে দিচ্ছেন। অক্সিজেন না ছাড়া আমরা বাঁচতে পারবো? তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। ভাবো, অক্সিজেন হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য অঙ্গ, তবে ওজন, গ্যাস স্বাস্থ্যকর। কি লেখা? এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর, কারণ তারা ভুল বুঝবে, ভুল জানবে। যারা বিজ্ঞান সম্পর্কে জানে না তারা ভুল জানবে। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। তার মানে এরকম ভুল লিখলে মানুষের মধ্যে ভুল যাবে, সেজন্য কি বলছেন? সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। আজকে এ পর্যন্ত তোমরা কি করবে? এটা বেশ কয়েকবার শুনবে, তারপর আমরা যখন সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে, তখন সেইগুলো ভালো করে করবে। এখন ভালো করে পড়ো, বইটা সম্পর্কে অভিজ্ঞতা করো।
তারপরে ভালো লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।